টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রতিবেশী দেশগুলোর নেতারা। প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান বিএনপির। বাজেটকে ফোকলা অর্থনীতির উপর দাঁড়ানো কল্পনার ফানুস বললেন মির্জা ফখরুল। দুর্নীতিকে লাইসেন্স দেওয়ার অভিযোগ। বিএনপির শুরু করা লুটপাট বন্ধেই দেওয়া হয়েছে এবারের বাজেট বলেছেন ওবায়দুল কাদের। জানালেন বাজার ওঠানামা করায় দ্রব্যমূল্য বেশি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্বিধাদ্বন্দ্ব আর অনিশ্চয়তা কাটিয়ে টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সহ প্রতিবেশী দেশগুলোর সরকার প্রধান সহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জমকালো আয়োজনে শপথ নেন ভারতের নয়া মন্ত্রিসভার সদস্যরা। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা 7:15 ভারতীয় জনতা পার্টি বিজেপির শীর্ষ নেতা মোদীকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে শপথের আয়োজনে বিরোধী দল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উপস্থিত থাকলেও তৃণমূল কংগ্রেসের কেউ উপস্থিত ছিলেন না। দেশি বিদেশি 8,000 অতিথির মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল সহ ভুটান, মৌরিতানিয়া, সিসিলির সরকার প্রধানরা। মোদীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গাডকারি মন্ত্রী হিসেবে শপথ নিলেও বাদ পড়েছেন স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর ও নারায়ণ রানে। মোদীর এবারের মন্ত্রিসভায় আছেন 72 মন্ত্রী প্রতিমন্ত্রী। কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় শপথের অনুষ্ঠানস্থল ও আশপাশে। মোতায়েন ছিল 5টি আধা সামরিক সংস্থা, এনএসজি কমান্ডো এবং ড্রোনের নজরদারি। নো ফ্লাই জোন ঘোষণা করা হয় রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি বিশাল এলাকা জুড়ে। শুধু বিমান নয়, ফানুস বা ড্রোনও ওই এলাকায় ওড়ানো নিষেধাজ্ঞা দেওয়া হয়। ভারতের হয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য ত্রিপক্ষীয় একটি চুক্তির বিষয়ে ভারতের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। রবিবার বিকেলে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা জানান। বৈঠকের পর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, দুদেশের বিদ্যমান বহুমুখী সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে বৈঠকে। ভুটানে একটি বার্ন ইউনিট নির্মাণ এবং 1 বছরের জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান দেশটির প্রধানমন্ত্রী। এর আগে বিজেপির বর্ষিয়ার নেতা লালকৃষ্ণ আদভানির বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি অতীতের স্মৃতি রোমন্থন করেন তারা। পরে সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি ফোকলা অর্থনীতির উপর দাঁড়ানো কল্পনার ফানুস। বাজেট কর নির্ভর, স্বনির্ভর আর লুট করার। জনগণের ওপর করের বোঝা চাপানো হয়েছে, এতে কালো টাকার ঢালাও দায় মুক্তি দেওয়া হয়েছে। মির্জা ফখরুলের অভিযোগ, প্রস্তাবিত বাজেটে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে, দুর্নীতিকে সরকারিভাবে লাইসেন্স দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। জাতীয় সংসদে পেশ করা প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতেই গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতা আঁকড়ে থাকা অনির্বাচিত সরকারের বাজেট ঘোষণার নৈতিক অধিকার নেই। প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষকে শোষণের হাতিয়ারের বাজেট। দেশ আজ দেউলিয়াতের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এই বাজেট কল্পনার এক ফানুস। এই বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। এই বাজেট কর নির্ভর, এই বাজেট ঋণ নির্ভর, এই বাজেট লুটেরা বন্ধন। অসহনীয় মূল্যস্ফীতি চাপে সাধারণ জনগণের ত্রাহি অবস্থা। এর উপর বাজেটে করের বোঝা। এই বাজেট দেশি বিদেশি ঋণ ও সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া করের নির্লজ্জ ফিরিস্তি ছাড়া আর কিছুই নয়। এই বাজেট গণমানুষের অর্থনৈতিক দুরবস্থার সঙ্গে এক নিষ্ঠুর তামাশা মাত্র। এই বাজেট আসলে শূন্যের উপর দাঁড়িয়ে আছে। 7,97,000 কোটির মধ্যে 2,56,000 কোটি ঘাটতি, অর্থাৎ বাজেটের 1/3 ঘাটতি, যা মেটানোর প্রস্তাব করা হয়েছে আভ্যন্তরীণ 1.5 লক্ষ কোটি ও বৈদেশিক 1 লক্ষ কোটি ঋণ নিয়ে। ঋণ দিয়ে ঋণ পরিশোধের ফন্দি। সরকার কঠিন শর্তের বিদেশি হার্ড লোনের দিকে আরও ঝুঁকে পড়বে, আটকে পড়বে আরও গভীর ঋণ ফাঁদে। এহেন অবস্থায় বছর শেষে
অর্থনীতি মুখ থুবড়ে পড়তে বাধ্য। বিএনপির মহাসচিব বলেন, স্বাস্থ্য শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে বিরোধী দলকে নির্যাতনের খাত, পুলিশ ও প্রশাসনে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। বিপুল অঙ্কের ঋণ অর্থনীতিকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। এই বাজেট শুধু গণবিরোধী নয়, এই বাজেট বাংলাদেশ বিরোধী। পুরো বাজেটটি করা হয়েছে মেগা প্রকল্প, মেগা চুরির জন্য, দুর্নীতি করার জন্য। অর্থনীতির এই ত্রিসংকুল অবস্থায় উচিত ছিল অপ্রয়োজনীয় মেগা প্রকল্প সমূহ বা অর্থহীন অনুৎপাদক দৃশ্যমান অবকাঠামোগুলো বন্ধ রাখা। সেই অর্থে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতের মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী খাতে ব্যবহার করা যেত, কিন্তু সেগুলো বন্ধ করলে তো দুর্নীতির পথ বন্ধ হয়ে যাবে। তাই বোধগম্য কারণেই সেটা করা হয়নি। এই বাজেট কালো টাকাকে সাদা করা বাজেট। কালো টাকা ধারাও দায় মুক্তি দেওয়া হয়েছে। 15% কর দিয়ে ব্যক্তির সাথে কোনো কোম্পানিকেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। 15% করে কালো টাকা সাদা করার বিপরীতে সৎ কর্তাদের সর্বোচ্চ 30% হারে কর দেওয়ার বিধান বৈষম্যমূলক ও অসাংবিধানিক। মির্জা ফখরুল বলেন, বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। নতুন কর্মসংস্থান সৃষ্টির কোনো আশা নেই এই বাজেটে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির শুরু করা লুটপাট বন্ধ করতেই এবারের বাজেট দেওয়া হয়েছে। জানান, বাজার ওঠানামা করায় দ্রব্যমূল্য বেশি। তিনি বলেন, 28 অক্টোবরের পর বিএনপির আন্দোলনের কথা শুনলে হাসি পায়। তিনি বলেন, বিএনপির আন্দোলনে জনগণ সম্পৃক্ত নয় বলে তা কখনোই সফল হবে না। ইমরুল কায়েসের রিপোর্ট। আগামী 23 জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলি উদযাপন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, অন্যান্য কর্মসূচির পাশাপাশি এদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীকে আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন আর সফল হবে না। বিএনপি যখন আন্দোলনের কথা বলে যে শুনলে মোদের হাসি পায়, বিএনপি আবার আন্দোলন চায়। তাদের আন্দোলনের ব্যর্থতাটা এত দগদগে যে কিভাবে আমাদের পালানোর ডাক দিয়ে নিজেরা পালিয়ে গেল পল্টনের স্টেজ থেকে, একে একে নেমে মুহূর্তে মাঠ খালি হয়ে গেল। আন্দোলন তারা করতে পারবে না, কারণ এ আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই। জনগণ যে আন্দোলনে সম্পৃক্ত নয়, সেই আন্দোলন এই দেশে কখনো সফল হয় না। তিনি বলেন, বিএনপির শুরু করা লুটপাট বন্ধ করতেই এবারের বাজেট দেয়া হয়েছে। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য। এই যে বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, অন্ধকার গব্য থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে। লুটপাট করার জন্য নয়, লুটপাট আমরা বন্ধ করেছি। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের বিচার করার সৎসাহস বিএনপি ছিল না, শেখ হাসিনা। প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে বিএনপি সহ বিরোধীদের আমন্ত্রণ জানানো হবে বলে জানান ওবায়দুল কাদের। বা বিভিন্ন দল। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সাবেক আইজিপি বেনজিরের পথেই তার স্ত্রী ও 2 মেয়ে, এই 3 জনকে 24 জুন দুদকে হাজির হতে বলা হয়েছে। এর আগে আইনজীবীর মাধ্যমে তাদের সময় বাড়ানোর আবেদনের কথা জানিয়েছেন সংস্থাটির আইনজীবী খুরশিদ আলম। তবে হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের দাবি, গায়েবী চিঠির ভিত্তিতে স্বপ্রণোদিত হয়ে সময় বাড়াচ্ছে দুদক। এদিকে বেনজিরের গুলশানের 4টি ফ্ল্যাট অবশেষে কবজায় নিয়েছে দুদক। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। কোথায় অবস্থান পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের, তার স্ত্রী ও 3 মেয়ের? এ নিয়ে কথা থাকলেও দুর্নীতির অভিযোগে প্রকাশ্যে না আসা 4 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় বাড়িয়েছে দুদক। ছোট মেয়ের বয়স 18 বছরের কম হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের বাইরে রাখা হচ্ছে।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে গত 28 মে বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয় দুদক। নোটিশে বেনজিরকে 6 জন এবং তার স্ত্রী ও সন্তানদের 9 জন হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়, কিন্তু গত 5 জন দুদকে বেনজিরের পক্ষে তার আইনজীবী 15 দিনের সময় চেয়ে আবেদন করলে আগামী 23 জুন হাজির হওয়ার নতুন তারিখ দেয়া হয়। তবে তার স্ত্রী ও 2 মেয়ের জিজ্ঞাসাবাদের সময় বাড়িয়ে 24 জুন করা হয়। কোন আইনজীবী কবে কখন বেনজিরের পরিবারের 4 সদস্যের জন্য সময় চেয়ে দুদকে আবেদন করেছেন তা না জানলেও সময় বাড়ানোর আবেদনের কথা জানান দুদকের আইনজীবী। অবশ্যই দুদকে চিঠি দিয়েছে, 4টা চিঠি পড়েছে। একটা চিঠি হলো বেনজির আহমেদের পক্ষে, যেটা অলরেডি সময় দিয়েছে। বাকি 3টা চিঠি তোনার পরিবারের 3 জনের মানে 3 মেয়ে এবং তার ওয়াইফের পক্ষে। এদিকে হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের দাবি, বেনজির ও তার পরিবারের পক্ষে কোনো আবেদন যায়নি দুদকে। কোন গ্রাউন্ডে সময় নিয়েছে সেটার কোনো উল্লেখ নাই, কে সময় নিয়েছে উল্লেখ নাই। আমরা শুনলাম যে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে আইনজীবী সময় নিয়েছি, আইনজীবী একজন সময় নিয়েছে। আদৌ কি তা হয়েছে? আপনারা মিডিয়াতে কি দেখেছেন? দেশের মানুষ কি দেখেছেন কোন আইনজীবী কোন গ্রাউন্ডে সময় নিয়েছে? আমরা মনে করি প্রত্যেকটা জিনিসে এটা জাতির সাথে ভাওতাবাজি করছে। 5 বার পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম এবং সততার জন্য শুদ্ধাচার পুরস্কার পাওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 621 বিঘা জমি, গুলশানের 4টি ফ্ল্যাট, 38টি ব্যাংক অ্যাকাউন্ট, 16টি শেয়ার ও 3টি বিও অ্যাকাউন্ট জব্দ হয়েছে। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশে গৃহহীন মানুষের জন্য আরও 18,566টি আশ্রয় প্রকল্পের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘর এবং 2% জমির দলিল হস্তান্তর করবেন তিনি। এর মধ্য দিয়ে দেশের আরও 70টি উপজেলা সম্পূর্ণ গৃহহীন মুক্ত হবে। সব মিলিয়ে গৃহহীন মুক্ত হবে 464টি উপজেলা। লালমনিরহাট থেকে আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব, ক্যামেরায় ছিলেন আলমাসুম সবুজ। দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রতিশ্রুতি পূরণে আশ্রয়ণ প্রকল্প 2-এর অধীনে 5ম পর্যায়ে 2য় ধাপে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হস্তান্তরের জন্য প্রস্তুত 875টি ঘর। এই ধাপে 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারের কাছে জমি ও গৃহ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজের সুবিধা বঞ্চিত মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে শুধু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে যারা পুনর্বাসিত হয়েছেন তাদের অনেকেরই ভাগ্য বদলেছে। হাসিনা সরকারের জন্য আমি একটা ঘর পেয়েছি। আমি ঝড় বৃষ্টিতে ভিজে গেছি, ভিজে থাকছি। তারপরেও মনে করেন যে এই ঘরটা পেয়ে আমি আল্লাহ আমাকে বহু সুখে রাখছে। ঘুমাইতে পারিনি, খুব অশান্তি ছিলাম। বাসা বাড়ি কাজকর্ম করে রেখেছি, তারপরে বাবা এখানে ঠান্ডা হয়েছে। এ পর্যায়ে ভূমিহীন গৃহহীন মুক্ত হতে যাচ্ছে 70টি উপজেলা। এর মাধ্যমে পূর্বে ঘোষিত জেলা উপজেলা সহ মোট 58টি জেলা ও 464টি উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হচ্ছে। ঘর পাওয়াতে আমাদের খুব শান্তি হয়েছে। আগে তো ঘর ভাঙা ছিল। হাসিনা সরকার আমাকে ঘর দিয়ে আমার অনেক একটু উপকার হয়েছে। কেমন করি পানি পাই না, বৃষ্টির পানি দিয়ে গাও ভেজে না, অনেক আরামে আছি। মেশিন আমি সরকার থেকে পাইছি, আরডিএস অফিসে কাজ করছি 1 বছর। ওনারা খাওয়া দাওয়া সবকিছুই দিচ্ছে, ওনারাই মানে যে জায়গায় কাজ শিখাইছে সে জায়গায় আসছিলাম, ওখান থেকেই পাইছি। এখন কষ্ট অনেকটাই দূর, অনেকটা কষ্টই দূর হয়ে গেছে। শুধু মুজিব বর্ষের বিশেষ কর্মসূচিতে পুনর্বাসিত হয়েছেন 13,30,060 জন ছিন্নমূল মানুষ, আর গৃহের সংখ্যা 2,66,012টি। এবার লালমনিরহাট জেলার 4টি উপজেলা পুরোপুরি গৃহহীন মুক্ত হচ্ছে। 875টি পরিবারকে ঘর আমরা দিতে পারবো। সেই সাথে 2 শতক করে জমি কবুলিয়ত প্রদান, মিউটেশন এবং তাদের একটি সনদ প্রদান করা হবে। সেই সাথে তাদের প্রত্যেকটি ঘরেই বিদ্যুৎ সুবিধা প্রদান করা হবে, সুপেয় পানির ব্যবস্থা করা হবে। তারা যেন কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে। সেখানে বিভিন্ন দপ্তর থেকে ক্রমান্বয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছেই। নতুন যারা ঘর পেল তাদেরকেও এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে সারা দেশকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। একসময় এসব শিশুর ঠিকানা বলতে কিছুই ছিল না।
ঝড় ঝঞ্ঝা কিংবা বৃষ্টিতে কেউ বা খোলা আকাশের নিচে, আবার কেউ অন্যের জমিতে ঘর বেঁধে বসবাস করত তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর পেয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন বুনছে এসব শিশু। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, কালীগঞ্জ, লালমনিরহাট। শ্রমবাজার বন্ধের পরও কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর জন্য ঢাকায় এনেছে রিক্রুটিং এজেন্সি ওস এজেন্ট, কিন্তু কর্মীরা এসে দেখেন তাদের দেওয়া হয়েছে সারাওয়াক প্রদেশের ভিসা। 5.5 লাখ টাকা এই ভিসায় যাওয়ার পক্ষে নন কর্মীরা। অন্যদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের লিখিত অভিযোগ দিয়ে প্রতিকারের আশায় ঘুরছেন কর্মীরা। প্রতিমন্ত্রী জানিয়েছেন অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির সাথে আলোচনার পর বিস্তারিত জানানো হবে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট, ক্যামেরায় উজ্জ্বল দাস। আজকে কত বলে টাকা দাম নিশ্চয় পয়সা রয়েছে বাড়িতে, আমার কত সমস্যা, না খা পথে পথে ঘুরে বেড়াচ্ছি। মালয়েশিয়ায় যেতে না পেরে তদন্ত কমিটির কাছে অভিযোগ দিয়েও অনিশ্চয়তা কাটছে না বগুড়ার মোহাম্মদ রাজু আহমেদের। তাই প্রবাসী কল্যাণ ভবনে এসেছেন দিশেহারা এই কর্মী। স্থানীয় এক সাব এজেন্টের মাধ্যমে মালয়েশিয়ায় যেতে দুই ভাই দিয়েছেন 11,20,000 টাকা। রিক্রুটিং এজেন্সি জিএমজি অ্যাসোসিয়েট তাদের ভিসা প্রসেস করেছে। ঋণ করা এই টাকা এখন কিভাবে ফেরত পাবেন তা জানতেই রাজু আহমেদের মতো অনেকেই ছুটছেন বিভিন্ন দ্বারে দ্বারে। আমি যে টাকা দিচ্ছি, আমার এই টাকা আমি পালিয়েছি, আমার আর কোনো কথা, আমার বাড়িতে আমি থাকতে পারতেছি না, আমার বাড়ি আমি বাড়ির থেকে থাকা আমার অকুল মানুষ আমার সাক্ষী ধরতে সুদের বুটে এনেছি, ধানের বুটে এনেছি। প্রতারণা ও হয়রানির শিকার অর্ধ শতাধিক কর্মীকে রবিবার বিকালে ঢাকায় আনে পল্টনের ইসলাম টাওয়ারের আল মাকাম ট্রাভেলস নামের একটি রিক্রুটিং এজেন্সি। মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে কাজের কথা বলে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে 5.5 থেকে 6.5 লাখ টাকা পর্যন্ত। 10 জুন তাদের ফ্লাইট দেওয়ার কথা বলা হয়, কিন্তু ঢাকায় এসে কর্মীরা দেখেন আফিয়া ওভারসিজ নামের একটি রিক্রুটিং এজেন্সির সাথে মিলে মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের প্লান্টেশন খাতের ভিসায় পাঠানো হচ্ছে তাদের। আমার ভিসা দেওয়ার কথা ছিল হলো ইলেকট্রিক কোম্পানি, পরে দেখি আমার পাম ফলের ভিসা দিছে। আমরা 6 লাখ টাকা করে দিছি, আরো 50,000 টাকা করে চাইছি। এখানে আশা দেখতেছি যে ছাপা সারোয়া যে দিবে, আমরা কেন 5,80,000 6,80,000 টাকা কেউ করে দিছে, দিয়ে আমরা কেন এই দিবে যাব। আল মাকাম ট্রাভেলস নামের রিক্রুটিং এজেন্সির মালিক প্রথমে কর্মীদের বিষয়ে কিছুই জানেন না বললেও শেষে দায় চাপান নিজের 2 সাব এজেন্টের ওপর। এই জামাল ভাই আমার কাছে ফোন দিছে, দিয়ে পরে ভিসা পাইছো তোমরা, টাকা তোমাদের টাকা কিন্তু শাহদুল ক্লিয়ার করেনি, শাহদুল কিন্তু চলে যাচ্ছে, টাকা ক্লিয়ার করেনি কিন্তু আসলে তোমাদের কাগজ কিন্তু হয়ে গেছে। এই ভাইও কিন্তু ফোন দিছে আমার কাছে, এই কাগজ কিন্তু ভাইও পাঠা দিচ্ছে, কিন্তু আরো 45,000 টাকা দেওয়া লাগবে, দিলে তাহলে আপনার ফ্লাইট হবে। এবং ঢাকা থেকে কমলাপুর আর আগুন এসে দেখি সারোয়াকে দিচ্ছে। আমি শাহদুলের সাথে বলছি যে এগুলা প্লান্টেশন আপনার সাফা সারওয়ারকেই যাবে, এইটাই ফাইনাল আমার সাথে। ও কি বলছে আমি জানি না, কত টাকা দিতে হচ্ছে এটা শাহদুল বলবে, আমি তো বলি নাই। আমার সাথে শাহদুলের কত হয়েছে যেটা সেটা আমি জানি। এদিকে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের অভিযোগ দেওয়ার শেষ দিন ছিল 8 জুন। সময় আর বাড়ায়নি মন্ত্রণালয়, তবে কত কর্মী অভিযোগ দিয়েছেন সেই তথ্য জানাতে পারেননি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমি তদন্ত কমিটির টিমের হেডকে ডাকবো, ডাকার পরে টোটাল তথ্য নিয়ে আপনাদেরকে কাল পরশু না, এটা এখনো সিদ্ধান্ত হয় নাই, এটা বসিয়া আলাপ করিয়া যদি প্রয়োজন হয় তাহলে বাড়াবো, প্রয়োজন না হলে বাড়াবো। প্রতিমন্ত্রী আবারও আশ্বাস দেন তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী, যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রতিবেশী দেশগুলোর নেতারা। প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান বিএনপির, বাজেটকে ফোকলা অর্থনীতির উপর দাঁড়ানো কল্পনার ফানুস বললেন মির্জা ফখরুল, দুর্নীতিকে লাইসেন্স দেওয়ার অভিযোগ। বিএনপির শুরু করা লুটপাট বন্ধেই দেওয়া হয়েছে এবারের বাজেট বলেছেন ওবায়দুল কাদের, জানালেন বাজার ওঠানামা করায় দ্রব্যমূল্য বেশি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfinews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।